হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি B3 পেপারটি রয়েছে জাপানের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, জাপান কেন মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল, এই 20 নম্বরের ব্রড কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিও ক্লাসে। আলোচনা শেষে এর উত্তর পত্রটি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। সিইউ 6 সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএসসি B3 মার্কস 20। জাপান কেন মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল? মাঞ্চুরিয়া ছিল চীনের একটি প্রদেশ, চীনের উত্তর দিকে রাশিয়ার সীমান্তে অবস্থিত এই মাঞ্চুরিয়া, এবং এই মাঞ্চুরিয়া আক্রমণ করে পার্শ্ববর্তী দ্বীপরাষ্ট্র জাপান। জাপান এই মাঞ্চুরিয়া আক্রমণ কেন করেছিল 1931 সালে, এবং তার ফলে কি হয়েছিল সেটাই হচ্ছে আমাদের এখানে মূল প্রশ্ন। দেখো, এই জাপান কেন মাঞ্চুরিয়া আক্রমণ করে সেটা বুঝতে গেলে জাপানের সমরবাদকে বুঝতে হবে। তোমাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এই চ্যাপ্টারে, জাপানের সমরবাদ। আমরা জানি যে জাপানে দীর্ঘদিন ধরে শগুনতন্ত্র চলেছে, এবং শগুনতন্ত্রের অবসানের পর জাপানের সম্রাটের ক্ষমতা পুনরুদ্ধার হয়, যাকে বলা হয় মেইজি যুগ। এই মেইজি যুগের কিছুদিন পর 1860-এর পরবর্তীকালে 1900 সালের পরে গিয়ে দেখা যায় যে জাপানের যে সেনাবাহিনী রয়েছে, সেই সেনাবাহিনীর অফিসারদের মধ্যে সাম্রাজ্যবাদী মানসিকতা প্রকট হয়ে ওঠে। তারা দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে উপনিবেশ স্থাপন করে সাম্রাজ্যবাদী কার্যকলাপ শুরু করে দেয় জাপানের এই সমস্ত তরুণ অফিসারেরা। এবং জাপানের প্রধানমন্ত্রী তানাকা, তিনিও কিন্তু এক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তো এই সময়টাকে বলা হচ্ছে জাপানের সমরবাদের উত্থান, অর্থাৎ সামরিক বা সেনাবাহিনী দেশের রাজনৈতিক ক্ষমতা, দেশের বৈদেশিক নীতি নির্ধারণের ক্ষমতা নিজের হাতে তুলে নেয় এবং সাম্রাজ্যবাদী কার্যকলাপ শুরু করে। একটা সময় 1920 সালে গিয়ে জাপান যে প্রশান্ত মহাসাগরে অবস্থিত ছিল, সেই প্রশান্ত মহাসাগরে আধিপত্য স্থাপনকে কেন্দ্র করে প্রশান্ত মহাসাগরের অপর পারে যে আমেরিকা যুক্তরাষ্ট্র অবস্থিত রয়েছে, সেই আমেরিকার সাথে এই জাপানের মনোমালিন্য শুরু হয়। এবং একটা সময় 1922 সালে গিয়ে ওয়াশিংটন সম্মেলন বা কনফারেন্স অনুষ্ঠিত হয়, এবং সেখানে জাপানকে বাধ্য করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা বোঝাপড়ায় আসতে, এবং এই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তার সামরিক কার্যকলাপকে অনেকটা নিয়ন্ত্রণ করতে বাধ্য হয় কিন্তু জাপান। কিন্তু সেই বাধ্যবাধকতাকে পরবর্তীকালে উপেক্ষা করে 1931 সালে জাপান চীনের মাঞ্চুরিয়া দখল করে নেয়, এবং মাঞ্চুরিয়া দখল করার পর তার সাম্রাজ্যবাদী আগ্রাসন আরো বৃদ্ধি পায়, এবং সে আরো অনেক সাম্রাজ্যবাদী শক্তির সাথে হাত মেলায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অবতীর্ণ হয়, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1945-এর 7ই আগস্ট এবং 9ই আগস্ট আমেরিকা এই জাপানের উপরে পারমাণবিক বোমা নিক্ষেপ করে হিরোশিমা ও নাগাসাকি শহরে, এবং জাপানকে সর্বশান্ত করে দেয়। 1945-এর পরবর্তীকালে গিয়ে জাপানের এই সাম্রাজ্যবাদী কার্যকলাপ একেবারে ধুলোয় মিশে যায়। মার্কিন যুক্তরাষ্ট্র সেটা করতে বাধ্য করেছিল জাপানকে। এই মার্কিন যুক্তরাষ্ট্র জাপানকে কমোডোর পেরির অভিযানের ভিতর দিয়ে বহির্বিশ্বের কাছে উন্মুক্ত করে। আবার এই আমেরিকা জাপানকে সর্বশান্ত করে দিয়েছিল এই পারমাণবিক বোমা নিক্ষেপ করে। তা জাপানের এই সমরবাদের যে উত্থান হয়েছিল, যার সূত্র ধরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, এবং এই সমরবাদের একটা চূড়ান্ত বহিঃপ্রকাশ ছিল মাঞ্চুরিয়া আক্রমণ। 1931 সালে এই ঘটনাটি ঘটে। কেন ঘটে? বিভিন্ন কারণ রয়েছে। কেন মাঞ্চুরিয়া আক্রমণ করতে গেল জাপান, তার পিছনে অনেক কারণ রয়েছে। দেখো, জাপানের এক বিখ্যাত সেনাপতি তানাকা, জেনারেল তানাকা, যিনি পরবর্তীকালে প্রধানমন্ত্রী হয়েছিলেন, এই জেনারেল তানাকা একটি স্মারকলিপি পেশ করেন, যাকে বলা হয় তানাকা স্মারকলিপি বা তানাকা মেমোরিয়াল। এই মেমোরিয়াল বা এই তানাকা স্মারকলিপি পাঠ করলে বোঝা যায় জাপানের সেই সময়কার মানসিকতা কেমন ছিল। জাপানের এই সেনাপতি তানাকা বলছেন তার এই মেমোরিয়ালে যে আমাদের পৃথিবী জয় করতে হবে, এবং পৃথিবী জয় করতে গেলে আমাদের প্রথমে দক্ষিণ পূর্ব এশিয়া আগে জয় করতে হবে, এবং দক্ষিণ পূর্ব এশিয়া জয় করতে হলে আমাদেরকে আগে চীন দখল করতে হবে, আর আমাদেরকে চীন দখল করতে গেলে আমাদেরকে মাঞ্চুরিয়া এবং
মঙ্গোলিয়া, এই যে দুটি পাশাপাশি অঞ্চল, এই দুটো আগে জয় করতে হবে। অর্থাৎ যখনই আমরা মাঞ্চুরিয়া মঙ্গোলিয়া জয় করব তখন আমাদের চীন দখল করা সহজ হবে। আবার যখন চীন দখল করে নেওয়া হবে তখন এই দক্ষিণ পূর্ব এশিয়ার যে পশ্চিম দিকে যে সমস্ত মধ্যপ্রাচ্যের দেশগুলো রয়েছে সেগুলো তারা বশ্যতা স্বীকার করে নেবে, এবং এইভাবে এশিয়া দখল করা হয়ে গেলে তারপরে ইউরোপের দিকে তাকানো যাবে এবং আস্তে আস্তে সমগ্র বিশ্ব আমরা দখল করে নেব। তাহলে তানাকা মেমোরিয়ালের ভিতর দিয়ে সেই সময় জাপানের সামরিক অফিসারদের দৃষ্টিভঙ্গি, তাদের এই সাম্রাজ্যবাদী আগ্রাসনের যে চিত্র, সেটা আমরা কিছুটা হলেও কিন্তু ধরতে পারি বা অনুমান করতে পারি। দেখো, এরপরে একাধিক কারণ রয়েছে এই জাপানের মাঞ্চুরিয়া আক্রমণের পিছনে। অনেকগুলো কারণ রয়েছে, ঐতিহাসিকরা বিভিন্ন কারণ নিয়ে আলোচনা করেছেন। তবে ঐতিহাসিক হ্যারল্ড ভিনাক তিনি তার দ্য ক্যামব্রিজ হিস্ট্রি অফ জাপান গ্রন্থে তিনি অর্থনৈতিক কারণটা বেশি করে তুলে ধরেছেন। অর্থাৎ জাপানের অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল, সেই অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পেতে জাপান এই শিল্প বা কাঁচামালে সমৃদ্ধ, খনিজ সম্পদে সমৃদ্ধ এই মাঞ্চুরিয়া দখল করতে উদ্যত হয়েছিল। যদিও তাদের নিরাপত্তা জনিত একটা ব্যাপারও ছিল, জাপান নিজের নিরাপত্তার কারণেও মাঞ্চুরিয়ার দিকে দৃষ্টি নিক্ষেপ করেছিলেন, এমনটাই মনে করছেন ঐতিহাসিক হ্যারল্ড ভিনাক। এছাড়া এই যে মাঞ্চুরিয়ার কথা বলা হচ্ছে, মাঞ্চুরিয়ার অবস্থানটা কোথায়? চীনের উত্তর দিকে, এবং এই মাঞ্চুরিয়াতে কৃষিতে সমৃদ্ধ ছিল, শিল্পে সমৃদ্ধ, খনিজ সম্পদে সমৃদ্ধ, প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ একটি অঞ্চল। এখানকার প্রায় 95% মানুষ ছিল চীনা মানুষ। তবে এই অঞ্চলে জাপান বহুদিন ধরে তাদের আনাগোনা শুরু করে এবং এই অঞ্চলের আধিপত্য স্থাপনকে কেন্দ্র করে রাশিয়ার সাথে জাপানের যুদ্ধ বাঁধে 1904-5-এ, যাকে বলা হয় রুশ জাপান যুদ্ধ। এবং সেই যুদ্ধের পরে পোর্টসমাউথের সন্ধি হয় এবং জাপান লাভ করে পোর্ট আর্থার বন্দর, লিয়াওটাও উপদ্বীপ, আরো একাধিক জায়গায়, এবং মাঞ্চুরিয়ার দক্ষিণ দিকের রেলপথ। অর্থাৎ এই অঞ্চলের আধিপত্যকে কেন্দ্র করে রাশিয়ার সাথে জাপানের এক রক্তক্ষয়ী সংগ্রাম হয় এবং জাপানি সেনারা এখানে মৃত্যুবরণ করেন, অনেক রক্তপাত এখানে হয়। এই কারণে জাপান এই মাঞ্চুরিয়ার উপরে অধিকার দাবি করেছিল। অ্যাকচুয়ালি মাঞ্চুরিয়া ছিল চীনের একটি প্রদেশ এবং চীনের সার্বভৌমত্ব এখানে প্রতিষ্ঠিত ছিল। তা সত্ত্বেও জাপানের কিন্তু এই মাঞ্চুরিয়ার উপরে একটা অধিকার সে দাবি করে এবং সেই অধিকার দাবিটা তার মনে হয়েছিল ন্যায়সঙ্গত, কারণ এই অঞ্চলের অর্থনৈতিক সামাজিক বিকাশে, মাঞ্চুরিয়াতে অর্থনৈতিক বিকাশে জাপান অনেক উল্লেখযোগ্য কর্মসূচি নিয়েছিল। এই অঞ্চলকে দখল করাকে কেন্দ্র করে অনেক জাপানি সেনার রক্ত ঝরেছিল। এই সমস্ত কারণে এই মাঞ্চুরিয়ার উপরে অধিকার দাবি করে জাপান। তা এই সমস্ত কারণে দেখা যায় যে মাঞ্চুরিয়া আক্রমণটা কোনো আকস্মিক ঘটনা নয় যে হঠাৎ করে ঘটে গেল। হঠাৎ একদিন হয়তো আক্রমণটা হয়েছে, দখলটা হয়েছে, কিন্তু এই মাঞ্চুরিয়া দখল করার ব্যাপারটা জাপানি সমর বাহিনীর কাছে বহুদিন ধরে তারা এটা লালন পালন করে আসছিলেন। এছাড়া আমরা এই সময় একটা জিনিস দেখব যে জাপানে যে সামরিক যারা অফিসাররা ছিলেন তারা সাম্রাজ্যবাদে বিশ্বাসী ছিলেন। তারা দেশের রাজা বা প্রধানমন্ত্রী দেশ চালাতেন জাপানে, আর পাশাপাশি সামরিক বাহিনী তারা নিজেদের মতো করেও একটা প্রশাসনিক ব্যবস্থা কিন্তু জাপানে গড়ে তুলেছিল। অর্থাৎ যে ডুয়াল গভর্নমেন্ট বা দ্বৈত শাসন এই সময় কিন্তু জাপানে চলছিল, একদিকে সেনাবাহিনীর শাসন, অন্যদিকে রাজা বা সম্রাটের শাসন। এবং সেনাবাহিনী দেশের যে বৈদেশিক নীতি নির্ধারণের ক্ষমতা, কোন দেশের সাথে কি সম্পর্ক হবে, কোথায় উপনিবেশ দখল করা হবে, এই বৈদেশিক নীতি নির্ধারণের যে ক্ষমতা, সেই ক্ষমতাও দখল করে নিয়েছিল এই জাপানি সেনাবাহিনী। জাপানি সেনাবাহিনীকে বলা হতো কোয়াংটু বাহিনী। এই কোয়াংটু বাহিনী তারা এই বৈদেশিক নীতি নির্ধারণের ক্ষমতা দখল করে নেয় দেশের সরকারের হাত থেকে, এবং দেশের সরকারও বাধ্য হয়ে তা মেনে নিয়েছিল। অর্থাৎ একটা পটভূমি, একটা প্ল্যাটফর্ম কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছিল। এছাড়া যদি আমরা একটা পরিসংখ্যান দেখি, তো পরিসংখ্যানে দেখব যে মাঞ্চুরিয়াতে যে সমস্ত বিনিয়োগ হয়েছিল, অর্থনৈতিক বিনিয়োগ, তার প্রায় 75% বা 75% ছিল জাপানি বিনিয়োগ। জাপান এখানে রেলপথ তৈরি করেছিল, একটা 27 মাইল রেলপথ এই মাঞ্চুরিয়ার উপর দিয়ে রাশিয়ার ভ্লাদিভস্টক বন্দর থেকে
জাপানের ডোয়েমেন পর্যন্ত 27 মাইল যে রেলপথ, গুরুত্বপূর্ণ রেলপথ তৈরি করেছিল, সেই রেলপথ গিয়েছিল কিন্তু এই মাঞ্চুরিয়ার উপর দিয়ে। এছাড়া মাঞ্চুরিয়ার সামগ্রিক উন্নয়নের পিছনে জাপানের কিন্তু ব্যাপক হাত ছিল। জাপানের 1 মিলিয়ন প্রজা অর্থাৎ জাপানি মানুষ, প্রায় 10 লক্ষ জাপানি মানুষ মাঞ্চুরিয়াতে সেই সময় অবস্থান করছিল। এটা একটা বড় বিষয় ছিল। এছাড়া আমরা দেখব যে এই যে আর্থিক কারণ বা সামরিক কারণ, এই আর্থিক এবং সামরিক কারণে মাঞ্চুরিয়া যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি কেন্দ্রে পরিণত হয়েছিল জাপানের কাছে। এই সময় দেখা যায় যে বিশ্বে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে, বিশেষ করে ইউরোপ আমেরিকার মতো দেশগুলিতেও জনসংখ্যা বাড়তে থাকে। ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি এই সমস্ত দেশে জনসংখ্যা বাড়ে। তার একটা পরিসংখ্যানও এখানে দেওয়া হচ্ছে যে প্রতি বর্গ কিলোমিটারে, যেখানে ইংল্যান্ডে 206 জন, ফ্রান্সে 112 জন এবং জার্মানিতে 186 জন প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা বাড়ছে, সেখানে জাপানে প্রতি বর্গ কিলোমিটারে 996 জনের মতো মানুষের জনসংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ফলে একটা হিউজ যে জনসংখ্যা, এই জনসংখ্যার বাসস্থানের অভাব দেখা দিয়েছিল, কর্মসংস্থানের অভাব দেখা দিয়েছিল, মানুষের খাদ্যের ঘাটতি দেখা দিয়েছিল। তাই জাপানি সামরিক অফিসাররা ভেবেছিলেন যে মাঞ্চুরিয়ার মতো এমন সমৃদ্ধ একটি জায়গা, এটা যদি দখল করে নেওয়া যায় তাহলে এই অঞ্চলে এই অতিরিক্ত জাপানি জনগণের কর্মসংস্থান হবে, বাসস্থান হবে, খাদ্যের সংস্থান হবে। আবার জাপানি কলকারখানার জন্য যে কাঁচা মাল, সেই কাঁচা মালও এই জায়গা থেকে সংগ্রহ করা যাবে। আবার শিল্পে উৎপাদিত পণ্য সামগ্রী আবার এই মাঞ্চুরিয়ার বাজারে বিক্রি করা যাবে। অর্থাৎ মাঞ্চুরিয়া সব দিক থেকে ছিল অদ্বিতীয়। জাপানের কাছে একটা লোভনীয় সুযোগ ছিল এই মাঞ্চুরিয়া দখল করে তার সমস্ত সমস্যার সমাধান করতে। এই কারণে জাপান মাঞ্চুরিয়া দখল করার জন্য বদ্ধপরিকর হয়, যেন তেন প্রকারে সে মাঞ্চুরিয়াকে কব্জা করতে চেয়েছিল এবং এক্ষেত্রে সে কোনো রকম আপোষ করতে কিন্তু চায়নি। এই সময় কিছু পাশ্চাত্য শক্তিবর্গ, যেমন রাশিয়ার কথা বলা যায়, বা আরো অন্যান্য ইউরোপ মানে আমেরিকা বা আরো ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, বিভিন্ন পাশ্চাত্য শক্তিবর্গ তারা এই মাঞ্চুরিয়ার দিকে দৃষ্টি দেয়, মাঞ্চুরিয়ার দিকে হাত বাড়ায়। তাদের এই লোলুপ দৃষ্টি জাপানিদেরকে বা জাপানি প্রশাসনকে সতর্ক করে দেয় এবং এই পাশ্চাত্য শক্তিবর্গের হস্তক্ষেপের আগে জাপান 1931 সালে এই জায়গা দখল করে নেয় মাঞ্চুরিয়া। তবে মাঞ্চুরিয়া দখল করার জন্য কিছু পদ্ধতি ছিল, যেমন এই চীনের যে মাঞ্চুরিয়া প্রদেশটি রয়েছে, অর্থাৎ চীন এবং মাঞ্চুরিয়ার যে বর্ডার অঞ্চল, যে সীমান্ত অঞ্চল, সেই অঞ্চলে চীনের সেনাবাহিনীর সাথে জাপানের কোয়াংটুং সেনাবাহিনীর সংঘর্ষ শুরু হয়। বিভিন্ন কারণে ছোটখাটো বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হতে থাকে। এই সময়ে মুগডেন মানে মাঞ্চুরিয়ার মুগডেন অঞ্চলে জাপানি সেনারা একটা কাল্পনিক, অহেতুক, অবাঞ্ছিত একটা অভিযোগ নিয়ে আসে চীনা সেনাদের প্রতি। তারা বলে যে চীনের সেনারা এই জাপানি যে রেলপথ রয়েছে মাঞ্চুরিয়ায়, সেই রেলপথ ধ্বংস করার জন্য বিভিন্ন কাজকর্ম করছে এবং এর প্রতিবাদে কি করে জাপানি কোয়াংটুং সেনাবাহিনী চীনা বাহিনীর উপরে গুলি চালায় এবং এই ঘটনার সূত্র ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। 1931 সালে জাপান সমগ্র মাঞ্চুরিয়া দখল করে নেয়। তো এই ছিল মাঞ্চুরিয়া দখল করার বিভিন্ন কারণ। এবার এর ফলাফলটা কি দাঁড়ালো? দেখো, এর ফলাফল বলতে যে তাৎক্ষণিক যে ফলাফল সেটি হচ্ছে যে পাশ্চাত্য শক্তিবর্গ চীনের প্রতি সহানুভূতি দেখিয়েছিল মাঞ্চুরিয়া আক্রমণকে কেন্দ্র করে, কিন্তু তারা সরাসরি কোনো রকম সাহায্য চীনকে কিন্তু করতে পারেনি। ফলে জাপানকে প্রতিরোধ করার ক্ষমতা যেমন চীনের ছিল না, সেই সময় পাশ্চাত্য শক্তিবর্গ ব্যাপারটা হস্তক্ষেপ করেনি। ফলে চীন বাধ্য হয়ে জাতিসংঘে এই ঘটনা তুলে ধরে এবং জাতিসংঘ থেকে একটা তদন্ত কমিটি, যার নাম লিটন কমিটি, এই লিটন কমিটি মাঞ্চুরিয়াতে আসে। লিটন কমিশন মাঞ্চুরিয়াতে এসে দেখে যে জাপান মাঞ্চুরিয়া দখল করে এখানে মাঞ্চুকুয়ো নামে একটি পুতুল সরকার তৈরি করেছে এবং তার রাজধানী করেছে মুগডেন। তবে এই অঞ্চলে জাপান ছিল আক্রমণকারী, এমনটাই লিটন কমিশন তার রিপোর্টে প্রকাশ করে যে জাপান
আন্তর্জাতিক আইন বিধি লঙ্ঘন করে এই মাঞ্চুরিয়া আক্রমণ করেছে সেই সর্বতোভাবে দায়ী। তবে মাঞ্চুরিয়াতে জাপানের কিন্তু নিজস্ব একটা স্বার্থ আছে, সে কথাও এই লিটন কমিশন উল্লেখ করে গেছেন। তা যাই হোক, এই মাঞ্চুরিয়া অধিকার করার পর জাপান এই অঞ্চলের ব্যাপক অগ্রগতি ঘটায়। কৃষি, শিল্প, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য সর্বত্র ব্যাপক অগ্রগতি সাধন করে। এই অঞ্চলে লোহা, কয়লা উৎপাদন, লোহা নিষ্কাশন বা ইস্পাত নির্মাণ করা, কলকারখানা প্রতিষ্ঠা করা, খাদ্যদ্রব্যের উৎপাদন বাড়ানো, এরকম একাধিক ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি ঘটে। প্রোডাকশন বা উৎপাদন ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আসে এই অঞ্চলে। এছাড়া জাপানি শিল্পপতিরা এই মাঞ্চুরিয়াতে ব্যাপকভাবে অর্থ বিনিয়োগ করে এবং মাঞ্চুরিয়া অনেকটা কিন্তু সর্বত দিক দিয়ে মাঞ্চুরিয়া অনেক বেশি ডেভেলপ করে যায় এই জাপানের হাত ধরে। পরবর্তীকালে যখন দেখা যায় যে জাতিসংঘ এই জাপানকে আক্রমণকারী দেশ হিসেবে চিহ্নিত করে এবং তার বিরুদ্ধে শাস্তি গ্রহণের সুপারিশ করে, কিন্তু সেই শাস্তি গ্রহণটা করবে কারা? জাতিসংঘের যারা সদস্য, সেই ইংল্যান্ড, ফ্রান্স, তারা কিন্তু কোনো রকম পদক্ষেপ নেয়নি সেই সময় জাপানের বিরুদ্ধে। বরং জাপান কি করে? জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে। এর ফলে জাতিসংঘে যে যৌথ নিরাপত্তা ব্যবস্থা আছে, মানে অনেকগুলি দেশ একসাথে মিলে যৌথভাবে কোনো কিছুকে প্রতিরোধ করার যে ব্যবস্থা জাতিসংঘের সনদে বলা হয়েছিল, সেই জাতিসংঘের সনদের যৌথ নিরাপত্তা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে, ভেঙে পড়ে। এই ব্যবস্থাটি ভেঙে পড়ে এবং জাপানের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা কিন্তু নিতে পারেনি জাতিসংঘ। জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করার পর জাপান 1936 সালে অ্যান্টি কমিন্টার্ন প্যাক্ট, ইতালি এবং জার্মানির সাথে, হিটলারের সাথে এই অ্যান্টি কমিন্টার্ন প্যাক্ট চুক্তি স্বাক্ষর করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যায়। অর্থাৎ জাপানি যে সাম্রাজ্যবাদ, জাপানি যে সমরবাদের কথা আমরা জানি 1930-এর দশকে, সেই জাপানি সমরবাদের একটি চূড়ান্ত বহিঃপ্রকাশ ছিল 1931 সালে এই মাঞ্চুরিয়া আক্রমণ। মাঞ্চুরিয়া আক্রমণের পিছনে একাধিক কারণ রয়েছে। সেই সমস্ত কারণগুলোকে পরপর ধাপে 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 তোমাদেরকে এখানে অ্যান্সার করতে হবে। 20 নম্বরের অ্যান্সার, কাছাকাছি 1000 ওয়ার্ডের, সেই অ্যান্সার নিয়ে আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। জাপান কেন মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল, এই আক্রমণের পরিণতি কি হয়েছিল, অর্থাৎ জাপানের মাঞ্চুরিয়া আক্রমণের কারণ ও ফলাফল। এখানে কারণ 10 নম্বরের উত্তর লেখা আছে এবং ফলাফলও 10 নম্বরে লেখা, টোটাল একসাথে 20 নম্বরের প্রশ্ন উত্তর, এবং আলাদা করে 10-10-20 নম্বরও বলা যায়। 1931 সালে জাপান কর্তৃক মাঞ্চুরিয়া আক্রমণের ঘটনাটি সুদূর প্রাচ্য তথা আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে তাৎপর্যপূর্ণ একটি বিষয় হিসেবে পরিগণিত হয়ে থাকে। বস্তুতপক্ষে ওয়াশিংটন সম্মেলনের বেড়াজাল ছিন্ন করে জাপান মাঞ্চুরিয়া আক্রমণের মধ্য দিয়ে যে আগ্রাসী কার্যকলাপের সূত্রপাত করেছিল তা শেষ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের মধ্য দিয়ে সমাপ্ত হয়। জাপান কর্তৃক মাঞ্চুরিয়া আক্রমণ কোনো আকস্মিক ঘটনা ছিল না। এই কারণের পিছনে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন যুক্তি দেখিয়েছেন। ঐতিহাসিক ভিনাক জাপান কর্তৃক মাঞ্চুরিয়া আক্রমণের কারণ হিসেবে অর্থনৈতিক দিককে আলোচনা করেছেন। কেমব্রিজ হিস্ট্রি অব জাপান গ্রন্থে জাপানের নিরাপত্তাজনিত সমস্যার কথা ব্যাখ্যা করেছেন। আবার অনেক ঐতিহাসিক জাপানের আগ্রাসী নীতির কথা তুলে ধরেছেন। এই সমস্ত বিভিন্ন দিকগুলির সম্বলিত ফলশ্রুতি হল জাপান কর্তৃক মাঞ্চুরিয়া আক্রমণ। এরপরে দেখো, তানাকা মেমোরিয়ালের উপরে বলা হচ্ছে, জাপানের অন্যতম সেনাপতি জেনারেল তানাকা তার বিশেষ স্মারকলিপিতে, যার নাম তানাকা স্মারকলিপি, বিশেষভাবে উল্লেখ করেছেন চীন দখলের জন্য জাপানকে প্রথমে মাঞ্চুরিয়া ও মঙ্গোলিয়া অধিকার করতে হবে। পৃথিবী দখল করতে হলে আমাদেরকে প্রথমে চীন অধিকার করতে হবে। আমরা যদি চীন দখল করতে সক্ষম হই তাহলে এশিয়া মাইনরের বাকি দেশগুলো আমাদের ভয় করবে। দুনিয়া তখন বুঝে নেবে যে পূর্ব এশিয়া আমাদের এবং আমাদের অধিকার প্রসঙ্গে কোনো প্রশ্ন তুলতে পারবেন না। সমস্ত চীনের সম্পদ আত্মসাৎ করে আমরা ভারত, দক্ষিণ সমুদ্র সমূহের দেশগুলোকে দখল করব। অবশেষে ইউরোপ অধিকারের কাজে হাত দেব। এই তানাকা মেমোরিয়ালের বক্তব্য প্রশান্ত মহাসাগরের যুদ্ধের ইতিহাস খণ্ড 1
পৃষ্ঠা 338 থেকে 39 এই জায়গায় উল্লেখ করা আছে এই তানাকা মেমোরিয়ালের বক্তব্য। জাপানি সেনানায়কের উক্ত মানসিকতার মধ্যেই বিধৃত হচ্ছে মাঞ্চুরিয়া আক্রমণের পটভূমি। প্যারা করে এবার মাঞ্চুরিয়ার যে অবস্থান কোথায় এবং মাঞ্চুরিয়ার কি অবস্থা রয়েছে তার উপরে এই প্যারা। চীনের উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত মাঞ্চুরিয়া অঞ্চলটি ছিল আয়তনে বিশাল। এর মোট জনসংখ্যার 95% ছিল চীনা, কিন্তু জাপানের সামরিক নেতাদের দৃঢ় বিশ্বাস ছিল যে 1905 খ্রিস্টাব্দে রাশিয়ার সঙ্গে যুদ্ধে বিপুল জাপানি রক্তক্ষয় এবং পরবর্তীকালে এই অঞ্চলের বিকাশে জাপানের ভূমিকা একটা বিশেষ মর্যাদা দান করেছিল। অতএব ওই অঞ্চলের উপর জাপানের আধিপত্য ন্যায়সঙ্গত। প্যারা করে দেখো, মাঞ্চুরিয়ার অবস্থানকারী জাপানি কোয়ান্টুং সেনাবাহিনীর অফিসারদের মধ্যে সাম্রাজ্য গঠনের স্পৃহা প্রবল হয়ে ওঠে। এর পশ্চাতে একটা কারণ ছিল, তা হলো এই সময় সরকারকে অগ্রাহ্য করে জাপানি সেনাদের স্বাধীন ক্রিয়াকলাপকে, যাকে বলা হয় দ্বৈত শাসন রাজনীতি, তার উদ্ভব হয়। অর্থাৎ স্বতন্ত্র কমান্ডের অধিকারের নামে সৈন্যবাহিনী বিদেশ নীতির ক্ষমতাকে অবৈধভাবে অধিকার করে। তার পরিণতির চাপে সরকার তা মেনে নেয়। সেনাবাহিনীর চোখে মাঞ্চুরিয়া ছিল জাপানের জীবন রেখা, লাইফ লাইন। সুতরাং এইভাবে বিদেশ নীতি মাঞ্চুরিয়া আক্রমণের পথ প্রস্তুত করে। প্যারা করে দেখো, এবার বিনিয়োগের দিকটা দেখানো হচ্ছে যে মাঞ্চুরিয়ায় কত জাপানি বিনিয়োগ ছিল। আমরা যদি পরিসংখ্যানগত দৃষ্টি বা ফেলি, দেখা যায় মাঞ্চুরিয়ার বিদেশি বিনিয়োগের 75% ছিল জাপানি। 1 মিলিয়ন প্রজা ছিল জাপানি। আমদানির 1/5 মাঞ্চুরিয়ার উপর নির্ভরশীল ছিল। এই অঞ্চলের 27 মাইল রেলপথের দ্বারা রাশিয়ার ভ্লাদিভস্তক বন্দর এবং জাপানের ডারিয়ান বন্দর সংযুক্ত ছিল। অর্থাৎ মাঞ্চুরিয়া আর্থিক ও সামরিক দিক থেকে সামরিক গুরুত্বে অনস্বীকার্য। কিন্তু নানা স্বার্থ থাকা সত্ত্বেও প্রথম দিকে মাঞ্চুরিয়া আক্রমণের কোনো অভিপ্রায় জাপানের ছিল না, কিন্তু রাজনৈতিক পরিস্থিতিতে তার পালা বদল ঘটে। রাশিয়া, চীন ও অন্যান্য পাশ্চাত্য শক্তিবর্গ মাঞ্চুরিয়ার দিকে হাত বাড়ালে সেক্ষেত্রে জাপানের নিকট মাঞ্চুরিয়া দখল ছাড়া আর কোনো পথ ছিল না। এরপরে দেখো রয়েছে এই আগ্রাসনের কিছুটা আর্থসামাজিক পটভূমি নির্ণয় করা যেতে পারে। প্রথম বিশ্বযুদ্ধোত্তর যুগে নানা কারণে জাপানি পণ্যের চাহিদা কমে আসে। মানে এবার দেখানো হচ্ছে যে জাপানের যে অর্থনৈতিক সংকট এই সময় দেখা দিয়েছিল বিভিন্ন কারণে, সেই সংকটগুলি এখানে উল্লেখ করা হবে। এই যুগে আমেরিকাতেও জাপানি পণ্যের চাহিদা হ্রাসপ্রাপ্ত হয়। এর পাশাপাশি চীনে জাপানি চাল এবং অন্যান্য দ্রব্য বয়কট চলে। 1929 থেকে 30 শতকের দশকে মহামন্দা জাপানের অর্থনৈতিক মেরুদণ্ডকে দুর্বল করে দিয়েছিল, যার ফলশ্রুতি হিসাবে শিল্পে অবনতি, বেকারের সংখ্যা বৃদ্ধি, জাতীয় ঋণের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়। এই রকম একটা আবহ মণ্ডলে জাপানি সমরবাদীরা জনগণের দৃষ্টি পরিবর্তনের জন্য পূর্ব এশিয়ায় একটা আগ্রাসী নীতি গ্রহণের তত্ত্ব প্রচার করেন। সেই সঙ্গে উদ্বৃত্ত জনগণের খাদ্য ও কলকারখানার জন্য কাঁচামালের অপ্রতুলতাকে ঔপনিবেশিক সাম্রাজ্য গঠনের আকাঙ্ক্ষা বৃদ্ধি করেছিল। প্যারা করে দেখো, এই সময় জাপানের জনসংখ্যা বৃদ্ধির একটা পরিসংখ্যানে দেখা যায় 1930 থেকে 31 ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানিতে প্রতি বর্গ কিমিতে যথাক্রমে 226, 108 এবং 185 জন, সেখানে জাপানে 963 জন। এই পরিস্থিতিতে কৃষি, প্রাকৃতিক ও খনিজ সম্পদে প্রাচুর্য বা পরিপূর্ণ মাঞ্চুরিয়া ছিল অপরিহার্য। জাপানের উদ্বৃত্ত জনসংখ্যা, বাসস্থান, খাদ্য সরবরাহ ও জাপানি শিল্পের বাজার হিসেবে মাঞ্চুরিয়া ছিল অদ্বিতীয়। এই মাঞ্চুরিয়া দখল সম্পর্কে কোনো আপোষ নয়। এ প্রসঙ্গে ঐতিহাসিক টয়েনবি বলেছেন, দেখো টয়েনবির বক্তব্য এখানে ইংরেজিতে লেখা আছে, তোমরা এটা দেখে লিখে নিতে পারো। এরপরে রয়েছে 1931 এর শতকের মাঝামাঝি থেকে চীন মাঞ্চুরিয়া সীমান্তে জাপ সেনাবাহিনী ও চীনা সেনাবাহিনীর মধ্যে ছোটখাটো সংঘর্ষের সূত্রপাত হয়। 1931 সেপ্টেম্বরে মুকডেনের কাছে দক্ষিণ মাঞ্চুরিয়ার রেলপথের এক অংশে ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে জাপ বাহিনী চীনা বাহিনীর উপর গুলি বর্ষণ করেন। এটি ছিল একটি মনগড়া ও কাল্পনিক অভিযোগ। আমরা নিরপেক্ষ সূত্র থেকে জানতে পারি যে পরের দিন সেখানে ট্রেন চলাচল করেছিল, অর্থাৎ ধ্বংসাত্মক কার্যকলাপ হয়নি।
এই সকল ঘটনার অজুহাতে জাপান মাঞ্চুরিয়ার উপর ঝাঁপিয়ে পড়েছিল, যদিও ইতিপূর্বে এই অঞ্চল জাপানি প্রভাবিত অঞ্চলে পরিণত হয়েছিল। জাপানি কোয়ান্টুং বাহিনী বা জাপানি বাহিনী পোর্ট আর্থার পর্যন্ত সমগ্র ভূখণ্ড দখল করে। এরপর প্রকাশ্যে আগ্রাসন শুরু করে। জাপান মাঞ্চুরিয়ার নাম পরিবর্তন করে রাখে মাঞ্চুকুও। মাঞ্চুকুও হবে কয়শো অন্তস্থয় উকার, এবং মুখ ডেনে স্থাপিত হয় তাদের তাবেদার রাষ্ট্রের রাজধানী। এইভাবে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক পরিস্থিতি এবং জাপানি সেনাদের উগ্র মানসিকতা মাঞ্চুরিয়া দখল করতে প্রেরণা জুগিয়েছিল এবং সফলও হয়েছিল। তো দেখো, এই পর্যন্ত কেন মাঞ্চুরিয়া দখল করেছিল জাপান, তার উপরে 10 নম্বরের যে প্রশ্ন উত্তর সেটা কিন্তু এই পর্যন্ত তোমরা লিখতে পারবে। যদি 10 নম্বরে লিখতে হয় যে মাঞ্চুরিয়া কেন আক্রমণ করে জাপান, তার উত্তর। এবার আসছি দেখো ফলাফলের উপরে আর বাকি অংশটি রয়েছে। মাঞ্চুরিয়ায় জাপানের অভিযানের ফলাফল ছিল গুরুত্বপূর্ণ। জাপানের উদ্যোগে সেখানে ব্যাপক শিল্পের উদ্যোগের সূচনা হয়। সেখানে কলকারখানাগুলিতে কাঁচা লোহা আর ইস্পাত গালাইয়ের পরিমাণ, কয়লা নিষ্কাশন ও কৃত্রিম তেল উৎপাদন প্রচুর বৃদ্ধি পায়। সামরিক কারখানাগুলোতেও যুদ্ধ উপকরণের উৎপাদন বৃদ্ধি পায়। একটি পরিসংখ্যান থেকে জানা যায় 1934 সাল নাগাদ মাঞ্চুরিয়া ও কোরিয়ায় নির্মিত হয়েছিল 40টি বিমান ঘাঁটি এবং 50টি অবতরণ ক্ষেত্র। 1000 কিমি দীর্ঘ রেলপথ ও নির্মাণ হয়েছিল। এছাড়া বহু সংখ্যক কলকারখানা, শিক্ষাকেন্দ্র প্রভৃতির বিকাশ ঘটেছিল। অর্থনৈতিক বিকাশ ঘটলেও চীনে কিন্তু জাপান বিরোধী কার্যকলাপ শুরু হয়ে গিয়েছিল। প্যারা করে দেখো, জাপানের মাঞ্চুরিয়া আক্রমণের ফলে কুওমিন্টাং দলের অভ্যন্তরীণ বিরোধ, চীনের কুওমিন্টাং যে দল, সেই দলের অভ্যন্তরীণ বিরোধের অবসান হয়। মাঞ্চুরিয়াতে জাপ আক্রমণের পাশ্চাত্য রাষ্ট্রবর্গ চীনকে সমর্থন ও সহানুভূতি জ্ঞাপন করেছিল, কিন্তু আর্থিক সংকট হেতু তারা চীনকে কোনো রকম সামরিক বা আর্থিক সাহায্য প্রদান করতে পারেননি। আমেরিকা লীগের সদস্য না হওয়া সত্ত্বেও মাঞ্চুরিয়া সংক্রান্ত আলোচনার জন্য লীগের সভায় পর্যবেক্ষক প্রেরণ করেছিল। প্যারা করে এবার লীগের যে কমিশন জাপানে আসে, লিটন কমিশন, তার উপরে প্যারা। লীগের মাঞ্চুরিয়া নিয়ে যতই আলোচনার প্রস্তাব উঠুক না কেন, চীন আক্রমণ করে জাপান লীগ চুক্তিপত্রের দ্বারা লঙ্ঘন করেছিল। লীগ সদস্যদের মধ্যপন্থা বা আন্তর্জাতিক বিচারালয় মারফত বিরোধ মীমাংসার যে কথা 12 নম্বর ধারায় আছে, জাপান লীগ সদস্য হয়েও তা পালন করেনি। এছাড়া জাপানের আক্রমণ ছিল কতকগুলি আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন। এর মধ্যে অন্যতম হল কেলগ ব্রিয়া প্যাক্ট, যার মূল কথা শান্তিপূর্ণভাবে সকল আন্তর্জাতিক সমস্যার সমাধান, আর ওয়াশিংটন কনফারেন্সের 9 শক্তি চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রেরা চীনের সার্বভৌমতাকে স্বীকৃতি দান করেছিল। জাপানের আগ্রাসন উভয় নীতিতে অগ্রাহ্যের শামিল। অতএব দূর প্রাচ্যেও বিশ্ব রাজনীতিতে শক্তিদ্বন্দ্বের পুনরাবির্ভাবের জন্য জাপানকে দায়ী করা যায়। এর ফলে লীগের যৌথ নিরাপত্তা ব্যবস্থায় ফাটল ধরে। চীন লিগ অব নেশনসের দৃষ্টি আকর্ষণ করে চুক্তিপত্রের 10 ও 15 নম্বর ধারা অনুযায়ী জাপানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন জানায়, কিন্তু ইঙ্গো ফরাসি শক্তি এ ব্যাপারে সদিচ্ছার পরিচয় দেয়নি। যাই হোক, লীগ এ ব্যাপারে লর্ড লিটনের নেতৃত্বে একটি কমিশন নিয়োগ করে এ ব্যাপারে অনুসন্ধানের জন্য। প্যারা করে দেখো, এই কমিশন মাঞ্চুরিয়াতে চীনের সার্বভৌমত্বকে স্বীকৃতি দিলেও সেখানে জাপানের একটা স্বার্থ আছে, এই দাবিকে লিটন কমিশন মেনে নেয়। লীগ উক্ত সুপারিশ মঞ্জুর করে এবং মাঞ্চুরিয়াতে জাপানের আক্রমণের তীব্র নিন্দা করে। এ ব্যাপারে আমেরিকার পররাষ্ট্র সচিব স্টিনসনের একটি ঘোষণায় বলা হয়, যুক্তরাষ্ট্র বাহুবলে অধিকৃত স্থানগুলোকে স্বীকৃতি দান করবে না। এটিকে অন্যান্য পাশ্চাত্য রাষ্ট্র গ্রহণ করবেন। লীগের সদস্য না হয়েও আমেরিকা এ ব্যাপারে যে যথেষ্ট উদ্যোগী হয়েছিল, তা মার্কিন রাজনীতির একটি নতুন ভিন্নমুখী গতি বলা যেতে পারে। প্যারা করে দেখো, মাঞ্চুরিয়া ঘটনার পর থেকে জাপান কিছুটা উগ্র হয়ে ওঠে। 1933 খ্রিস্টাব্দে জাতিপুঞ্জ পরিত্যাগ করে। 1936-এ অ্যান্টি কমিন্টান প্যাক্ট সম্পাদন করে। সেই সঙ্গে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ইংল্যান্ড, ফ্রান্স, হল্যান্ড প্রভৃতি উপনিবেশের উপর হামলা চালাবার প্রস্তুতি নেয়। তাই ঐতিহাসিক এস.জে.পি. টেলর তার দ্য অরিজিন অব দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার গ্রন্থে যথার্থই বলেছেন
যে জাপান কর্তৃক মাঞ্চুরিয়া আক্রমণের মধ্যেই আর একটা বিশ্বযুদ্ধের বীজ বপন হয়েছিল। তো এই ছিল জাপানের মাঞ্চুরিয়া আক্রমণের উপর 20 নম্বর কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণ চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।